মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমায় ছেড়ে তুমি যেও না আলো, যেও না আমাকে ছেড়ে আলো, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। হ্যালো আলো, বাঁচবো না আমি। হ্যালো কি কি হলো? হলো তো তোমার স্বপ্নের বেলুনের হাওয়া ফুস হয়ে গেল তো? কি ভেবেছিলে রাজরানী হবে? ভেবেছিলে আদি তোমাকে টেনে ধরবে আর তারপর তারপর আরে কি কি আউ আউ রাধা, তুমি দরজা বন্ধ করে দিলে। রাজরানী নয় রাধা, রাজরানী নয়, তুমি হবে চাকরানী, বুঝলে? চাকরানী হবে তুমি। রাজরানী হওয়ার স্বপ্ন তুমি যতই দেখো না কেন, কোনোদিন তুমি আলোর জায়গায় বসতে পারবে না, কোনোদিন না। তোমার ভূত দিদি এত সহজে তো তার আদিকে ছাড়বে না, ছাড়বে না। আলো, কি হয়েছে রে রাধা? জ্বর এসছে আদির? ধুম জ্বর। জলপট্টি দাও, তোমার বর জ্বরের ঘরে ভুলভাল বকছেন। আমি জলপট্টি দেব? আমি কি ছুতে পারি আদি খেজে দেব? কিন্তু তোমার বর তো তোমাকে চাইছে, তোমার কথা বলছে, আমাকে তুমি ভাবছো। এত বছর পরেও আদি আমাকে ভোলেনি, জ্বরের ঘরে তাই আমাকে। নাও ধরো, জলপট্টিতে দাও, জলপট্টি দিলে জ্বর সেরে যায়। ধরো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এদিকে থাকা, তোর অভিমান হয়েছে বুঝি? না, আমার কি, আমার কেন অভিমান হতে যাবে? ঠিকই তো, আমারই ভুল। আদির সঙ্গে তোর বিয়ে হয়েছে, অভিমান তো হবেই। না বললাম না, আমার কোনো অভিমান টভিমান কিচ্ছু হয়নি, কেন হতে যাবে আমার অভিমান? সত্যি তো, তুইও তো একটা মেয়ে, ছোট হতে পারিস কিন্তু মেয়ে তো। আমি ভুলেই গিয়েছিলাম, অভিমান তো তোর হতেই পারে। আদির কপালে জলপট্টি তুই দে রাধা। আমি জলপট্টি দিতে গেলে উনি ভাববেন যে তুমি, আমাকে কাছে টেনে নেবেন, তখন আমি কি কি করব? আমি তখন এক ধাক্কায় হাতটা সরিয়ে দিস। কিন্তু আমি তো পারছি না, আমি তো সরিয়ে দিতে পারছি না ভূত দিদি। কেন কেন পারছিস না? তোর তো নাকি কিছু যাই আসে না,
তাহলে কেন পাচ্ছিস না রাধা? তুই এত ভাবছিস কেন বলতো? একদিন আদি আমাকে ভুলে যাবে, আর সেদিন জ্বর অবস্থাতেও তোকে খুঁজবে। শুধু জ্বর অবস্থায় না, সব জ্ঞানে শুধুমাত্র তোকে খুঁজবে। এর আগে কখনো আমার এরকম মনে হয়নি, জানিস তো, কিন্তু আজকে সত্যি আমার মনে হচ্ছে, জানি না কেন। কিন্তু এটা হবে, দেখিস, হবে। আর যদি তা না হয়, তুমি যেটা বলছো সেটা যদি কোনোদিনও না হয়, তাহলে কি হলো বল? বুদ্ধিদি, বুদ্ধিদি, আলো দিদি, আলো, আলো, আলো। আলো, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমার মা একজন যাত্রা অভিনেত্রী, কাকলি চ্যাটার্জি। আচ্ছা, ছোটবেলা থেকে মায়ের যাত্রা দেখেছি, তখন থেকেই মানে একটা মনের মধ্যে আশা ছিল, মানে যে যাত্রা করবো এরকম একটা ব্যাপার। তারপর খুব ইচ্ছা ছিল যে অনলদা কাকুলিদির সাথে করবো। তাদের দলে গিয়ে 2 বছর যাত্রা করেছি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তারপর থেকে এখন হিরো চলছে। এখন সেটাই মনে হয় যে না, যাত্রা ছেড়ে আর কোথাও যাবে, যাত্রা ছাড়া যাবে না। তো তোমরা দুজনে তো এখন ছুটি হয়ে কাজ করছো, প্রথম যাত্রা যেটা দিয়ে, তাহলে কটা করেছো? এটা নিয়ে আমাদের এই 3 বছর হতে যাচ্ছে। অনেক শুভেচ্ছা রইল তোমাদের দুজনের জন্যই। তোমাদের পালা আরো অনেক লম্বা হোক, অনেক বছর চলুক, ভালো ভালো অভিনয় করো, আর তোমাদের একটা পারফরমেন্সও দেখবো। ওগো, তুমি সত্যি কথা বলছো? তুমি আজ সত্যি এই মিথ্যার সোপান ভেঙে সত্যি সত্যি সোপানে আসতে চাইছো? হ্যাঁ, চাইছি। আর সে সত্যের ঠিকানা নিয়ে যাবে তুমি। পারবে না, পারবে না ভুলে ভরা চন্দনকে নতুন ভোরের আলো দেখাতে? হ্যাঁ হ্যাঁ, আমাকে যে পারতেই হবে গো। আর এটাই তো আমার কর্তব্য। ভুল ভাঙা জীবনের পথে তুমি হবে আমার আলোর দিশারি সাথে। হো প্রিয়া, ও প্রিয়া, এ মনের আকাশে এ সোনার দূরে, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। রূপরসগন্ধে ভরা হৃদয়, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। আমার মনে পড়ে আমার সঙ্গে জিম করতো কুমার অনুভব নামের একজন নায়ক গায়ক। তিনি বলেন যে আমার সঙ্গে আয়, কর যাত্রা। সে বছর করি, তো সেই থেকেই আমার শুরু হয়। তারপরে অনল কাকুলি দাদা দিদির সঙ্গে 2 বছর, এটা নিয়ে 4 বছর। তো যখন এত মানুষের সামনে অভিনয় করো নবীন, তখন কিরম লাগে, কিরম ফিলিং হয়?
প্রথমে তো বুক ধুকপুক ধুকপুক করে সবারই, ওটা তো নর্মাল। আর তার সামনে রয়েছে পদ্মপ্রিয়া, 13 বছরের পুরনো সিনিয়র একজন মানুষ। ফ্রেন্ডলি, আমাকে রিহার্সাল থেকেই এমন ভাবে ট্রিট করেছে যে আমি ওর সঙ্গে অনেক ফ্রি হয়ে গেছি। হ্যাঁ, সেটাই তো হওয়া উচিত। হ্যাঁ, ওই দিক থেকে খুব মাঝে মাঝে বলি আমাকে দিদি বলে ডাকবি, রাখিও পড়িয়েছি ওকে। 4 মাসের বড়। একসাথে যখন আছো একটা ছোট্ট আমরা অভিনয় দেখবো। হ্যাঁ, কি হলো, মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলে কেন? কাছে এসো। এই সারা জীবন তুমি আমাকে এইভাবেই ভালোবাসবে তো গো, নাকি আমার রূপে মুগ্ধ হয়ে চা খেয়ে চায়ের ভাঁড় ওই দূরে ছুঁড়ে ফেলে দেবে? কখনো না, মা কালীকে সাক্ষী রেখে তোমাকে বিয়ে করেছি। তাছাড়া তোমার মধ্যেই খুঁজে পেয়েছি আমার হারিয়ে যাওয়া অতীত। স্মৃতির পাতায় ভেসে আসছে তোমার মধ্যেই তার প্রতিচ্ছবি। কে সে? আমার ভালোবাসা। জানো তো, জানো এতদিন আমি তার প্রতীক্ষায় দিন গুনেছি, কিন্তু সে আসেনি। কোথায় সে? জানি না সে কোথায়, বেঁচে আছে কি নেই, কিন্তু আমার মনের তাকে সাজানো আছে শুধু তার স্মৃতি। বুঝলাম, ভারী জটিল কেস। তা কে সে জানতে পারি? থাক, তার কথা না বলাই ভালো। তাছাড়া তোমায় নিয়ে যখন নতুন জীবন গড়তে চলেছি, সে কথা না বলাই ভালো। তার মানে হবে কি? না মানে ওই সিগারেট। না, ওইসব সিগারেট আমি একদম খাই না, আর আজ থেকে কিন্তু তোমারও খাওয়া চলবে না। এরকম তাহলে বিয়েই করতাম না। এটা খাবো না, সেটা করবো না, তাহলে করবোটা কি? গান। मेरे रंग में रंगने वाली परी हो या हो परियों की रानी, या हो मेरी प्रेम कहानी, मेरे सवालों का जवाब दो ना। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ওকে বলছে তুমি একটা মেয়েকে তুই বিয়ে করবি, কর না, মেয়েটা খুব গরিব বাড়ির, খুব ভালো। তখন দীপবাবু কি করতেন? ও অভিনয় করতো, এমএচআর করতো। আচ্ছা, সেখান থেকে বিয়ে হলো। হ্যাঁ। কত বছর হয়ে গেল বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 27 বছর, কিন্তু যাত্রা করছি 25 বছর। দুজনে তো একই কাজ করো, দুজনেই দুজনে একসঙ্গে একসাথে যাত্রা করার অভিজ্ঞতা কেমন? গত বছর অনন্যা ওনার সঙ্গে কাজ করেছি। এবছর রোমিও দার সঙ্গে আমরা আছি, আমি পদ্মদি, রোমিও দা। তো এখন আপনারা থাকেন কোথায়? নরহাটি। সেই এত কষ্ট করে 50 টাকা প্রত্যেক দিন কাজ করে পেতেন, সেখান থেকে আজকে এখন বাড়ি করেছি, পাকা বাড়ি করেছি, ছেলে বড় হয়েছে, ছেলেকে বিয়ে দিয়েছি, নাতনি হয়েছে। তা আপনাদের একটা ছোট্ট একটা অভিনয় দেখবো, আসুন। কোথায় ছিলাম আর কোথায় এলাম, ওদিকে মা ভাবছে আমি সুখের সংসার করছি, মাকে আমি বারবার ফোনে মিথ্যে কথা বলে যাচ্ছি, মা আমি খুব ভালো আছি, মা আমার জন্য তুমি চিন্তা করো না, মা তোমাকে মিথ্যে কথা বলা ছাড়া আর যে আমার কোনো উপায় নেই, মা আর যে আমার কোনো উপায় নেই। আসল সত্যটা বলে তুমি যে মরে যাবে, মা তুমি যে মরে যাবে, আমি যে তোমার মুখে হাসি দেখতে চাই, মা হাসি দেখতে চাই। আর এই সব কিছুর জন্য দায়ী ওই শয়তান প্রভাত। বাবা মা দুজনেই যাত্রা অভিনেতা অভিনেত্রী। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে ওই যাত্রায় কিভাবে আসে? বাবা চলে যায় 2018, তো তারপর থেকে আমার মেন স্ট্রাগল শুরু হয়। তার আগে মায়ের হাত ধরে আমি অভিনয়ে আসি, টিভিতে বেশ কিছু সিরিয়ালে আমি অভিনয় করি। তো হঠাৎই মনে হলো যে এবার একটু ক্যামেরার পেছনে কি হয় এটা একটু শিখবো। সেই শেখাটা পেশা হয়ে গেল বাবা চলে যাওয়ার পর। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করেছি, মেগা সিরিয়াল, সিনেমা, তারপরে অনল আঙ্কেল, কাকুলি আন্টি, রোমিও আঙ্কেল, মা, পাপা, মানে প্রত্যেককে দেখে যে সময় থেকে আমি মঞ্চে দাঁড়ালাম, আমার মনে হলো যাত্রা আমার প্রাণ, এবং যাত্রা করতে বুকে দম লাগে। একদমই তাই। অনেক শুভেচ্ছা রইল মোহনা। থ্যাংক ইউ। তোমার একটা অভিনয় দেখবো। তুমি আর ঋষভ কি একসাথে অভিনয় করো? এবছর না, আমরা আলাদা আলাদাই করছি। ঋষভ কিভাবে অভিনয় আসো? হোটেল ম্যানেজমেন্ট পড়তে, সেখান থেকে অভিনয়। আমার পরিবারটা পুরোটাই যাত্রার সাথে যুক্ত। আমার পিসি কাকুলি চৌধুরী, তো উনিও যাত্রা করেন। বাবা রোমিও চৌধুরী, ও আমার ঠাকুমা কাজল চৌধুরী, আমার মা নন্দিতা চৌধুরী, সবাই যাত্রা করেন। তো আমি ভাবিনি কোনোদিনও যে আমি যাত্রায় আসবো। তখন একটা বারটেন্ডার হওয়ার বা শেফ হওয়ার খুব ইচ্ছা ছিল সেই মুহূর্তটায়। পড়াশোনা করলাম ওটা নিয়ে, বাট এটা এই অ্যাক্টিং লাইনটা আমি ছোটবেলা থেকে দেখছি, তো এটা একটা আমার জন্য খুব ভালো লাগে লাইনটাকে, আমি খুব ভালোবাসি। কত বছর হলো করছো? প্রথম বছর, ও এটা ফার্স্ট ইয়ার। হ্যাঁ। খুব ভালো ঋষভ, নতুন ক্যারিয়ার শুরু করছো, নতুন জায়গায় এসছো। ডেফিনেটলি বাবা পিসির মায়ের আশীর্বাদ আছে, দিদার আশীর্বাদ আছে তোমার সাথে। খুব ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে ঋষভ। আই উইশ ইউ অল দ্য বেস্ট। না তাহলে তোমার আগে অভিনয়টা দেখে নেব। হে জীবনের নাটককার,
তুমি আমাকে কোন পথে নামালে? আমাকে ভগিনী জননী থেকে রঙ্গিনী বানিয়ে দিলে। বেশ, ভাগ্য যখন টেনে এনে আমাকে এই পথে নামিয়েছে, আমি আর চোখের জল ফেলবো না। আজ থেকে জন্ম হবে, নতুন জন্ম। আজ থেকে আমি আমার পুরনো সমস্ত স্মৃতিকে মুছে ফেলে দিয়ে মনোহরিণী রূপ নিয়ে নাচবো, গাইবো। হরি ওম হরি, 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 হরি ওম হরি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছোটবেলায় খুব দাদা আমার খুব কষ্টের সংসার আমার কেটেছে, কারণ বাবা মারা যায়, আমি তখন খুব ছোট, 2-3 বছর। এখানেও এসে দেখছি ওই মাটির বাড়ি, এখানেও ভাঙা বাড়ি। তুমি যখন বিয়ে করে বাড়িতে এলে তখন এই 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 মাটির ঘরটা ছিল? হ্যাঁ, এই মাটির ঘর ছিল। তখন একটা স্টেশনে ওই চানামুড়ির দোকান ছিল দাদা। হ্যাঁ, তারপরে আমাদের প্ল্যাটফর্মে দোকান ছিল, দোকানটাকে তুলে দিল। দেওয়ার পর কি করব, কিচ্ছু খুব কষ্ট জীবন চলছে। তখন দাদা আমি যখন আসি এই মাটির ঘর, তখন একটা ঘরে কুটুমজন আসলে খুব কষ্ট হতো, বাচ্চা জল পড়তো, খুব কষ্ট সংসার কাটতো, বিছান ভিজে যেত, শুতে পারতাম না, জল ঢুকে যেত ভিতরে, এখানে ওখানে হাঁড়ি টাঁড়ি পেতে রাখতাম, জল পড়তো, খুব মনে কষ্ট হতো, কাঁদতাম যে আমি কি আর কোনোদিনও সুখের মুখ দেখতে পাবো না। সে বাপের বাড়িতেও কষ্ট, এখানেও কষ্ট। বলো কি করলাম ওখানে, তারপরে আমি আমার বরকে বললাম যে এইভাবে আর চলছে না, আমাকে একটু ঘরে একটু মাথা গুঁজা ঠাই করতে হবে। বলো আমারও তো ইচ্ছা, কিন্তু কি করব, আমি পরিশ্রম করব, তার জন্য যত পরিশ্রম করতে হয় আমি করব। ঘরটা আস্তে আস্তে আজ 1 কামরা থেকে 2 কামরা থেকে এই বাড়িটা আমার একটা পুরনো বাড়ি, এটা আমার নতুন বাড়ি। আমি আস্তে আস্তে এই বাড়িটা করেছি। আমি আইবুড়ো বেলায় বাপের বাড়িতে জরির কাজও যে করতাম, বলে আমার যে ওস্তাগার ছিল ওনাকে বললাম যে দাদা আমার এইভাবে আর চলছে না, কি করা যাবে। বলছে তুই জরির কাজ করতিস, তুই তাহলে বসে আছিস কেন, তুই জরির কাজ কর। দাদা কে কাজ দিবে, এখানে তো আশেপাশে কাউকে তো জরির কাজ করতে আমি দেখিনি, তো আমি কি করে করবো। আর মাটির ঘর, তখন যে আমি যে কাজটা করি ওটা ওই কাপড়টাকে পুরো টান দিতে হবে, টান দিয়ে চৌকো করে, যাওয়া আসার জায়গা থাকতো না, ওটাকে টান দিলে অনেক বড় হয়ে যায়। তো বললো তাহলে তুমি জরি কাজ করো, আমি তাহলে কাজ দেবো। আমি তাহলে আমাকে কাজ দাও, আমি তাহলে করব। বলে দাদা কি করলো, আমাকে বাড়িতে কাজ দিয়ে যেত, আমি ওই কাজটাকে তখন একাই বসে বসে করতাম। উলবেড়িয়া অঞ্চলে এই ধরনের কাজ হয় এটা আমি জানি, হাওড়া ডিস্ট্রিক্টই খুব বিখ্যাত জরির কাজের জন্য। এরকম একটা শাড়ি করতে কতদিন লাগে দিদি? ভারী হলে 15 দিন, একটু হালকার মধ্যে এইটা 1 সপ্তাহ হয়ে যাবে। আর এই শাড়ি ছাড়ার কিসে কিসে এই ধরনের কাজ হয়? শুধু শাড়িতেই হয় না, শাড়িতে হয়, গোলা হয়, ছেলেদের পাঞ্জাবিতে হয়, মেয়েদের চুড়িদারে হয়। তো এই শাড়ি কোথায় চলে যায়, তুমি কাকে গিয়ে দিয়ে আসো? আমাদের বাড়িতে ওস্তাগার আসে। আচ্ছা, ওস্তাগার আবার ভায়া হয়ে অনেক দূরে, এগুলো বাইরে, এখানে কেউ ঝট করে পড়ে না, এগুলো সব বাইরে বাইরে চলে যায়। দারুণ কাজ গো। এটা আঁচল, এটা আঁচল, এগুলো জমি। কিরকম টাকা পাওয়া যায় এরকম শাড়ি তৈরি করে? এই তো এটা 300 টাকা দিবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে কতগুলো লোক ধরলো, আমার হাত পা চোখ মুখ বেঁধে দিল, তারপর কোথাও একটা নিয়ে গেল, তারপর কি, তারপর কিছু শৈশাবুত করালো। কিসের শৈশাবুত? জানি না, কিছু কাগজপত্র, আমার মনে হলো ব্যাংকের পেপারস, সব অনেক অনেক পেপারস। কারা ছিল? দেখতে পাইনি,
চোখ বাঁধা ছিল তো। মিথ্যে কথা বলছেন আপনি। তার কারণ আপনাকে তো কিডন্যাপ করাই হয়নি, আপনি স্বেচ্ছায় অন্তরালে ছিলেন, তাই না? আর এই সবটা আপনি করেছেন শুধুমাত্র বর্দিকে আর আমাকে ফাঁদে ফেলবেন বলে। ঠিক বলছি? তার কারণ আপনি আমাকে আর বর্দিকে পথের কাঁটা ভাবছেন। কেন ভাবছেন বলুন তো? কেন? আমি তো আপনার ছেলের বউ। মানছি ছেলেটা আপনার নিজের ছেলে নয়, আপনার সৎ ছেলে, কিন্তু তাও স্বয়ংভূত আপনার ছেলে, আর আমি তার বউ। আর বর্দি তো এই বাড়ির প্রাণ। ওই মেয়েটা একা হাতে সবটা সামলাচ্ছে, সেই মেয়েটাকে আপনি পথের কাঁটা ভাবছেন। মা, আপনি বর্দিকে ভালোবাসেন না? কি হলো বলুন না, ভালোবাসেন না? জানি না, বললাম তো আমাকে এভাবে জেরা করো না। আমার শরীর ঠিক নেই, আমি ট্রমার মধ্যে আছি। আমি একটু ফ্রেশ হতে চাই। আমি একটু স্নান করতে যাব, তারপর ঘুমোবো। আমি আগে উত্তর দিয়ে যাও। আমি তোমাকে বললাম তো যা মনে ছিল আমার। আমাকে কেউ বেঁধে রেখেছিল, তাদের হাতে গান ছিল, আমাকে কোন একটা গুদামের মধ্যে লুকিয়ে রাখে, যতদূর মনে হয় খিদিরপুর অঞ্চলে। অঙ্ক মেলাচ্ছেন আপনি। খিদিরপুর অঞ্চল, বিজু গায়নের স্টেটমেন্টের সাথে আপনার স্টেটমেন্ট মিলে যাচ্ছে। বিজু গায়নকে? তাকে আমি চিনি না। তাকে আমি চেনেন? আপনি চেনেন, আপনি সবটা জানেন। কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন আপনি একদিন? উত্তর দিন। আর কিসের ট্রমা আপনার? কি হলো বলুন, কিসের ট্রমা আপনার? আপনি মুখার্জি বাড়ির চৌকাঠ ক্রস করবেন 4টে বডিগার্ডের খুনের দায় মাথায় নিয়ে। কৌশিকী মুখার্জিকে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত করার জন্য, জয়েশ সান্যালকে ফাঁসিয়ে দেওয়ার জন্য। আপনি আমার হাতের পাপেট হবেন। আপনার কাজ হবে জয়েশ সান্যালকে বোঝানো, তাকে দিয়ে কাজটা করানো। আমি এটুকুই জানি, আর কিছু জানি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, কে বলছেন? বৈদেহী মুখার্জির সঙ্গে কথা বলতে চাই। আপনি কে বলছেন? ওনার সঙ্গেই কথাটা বলতে চাই, কারণ কথাটা ব্যক্তিগত। তোমার সঙ্গে কেউ কথা বলতে চায়? হ্যালো আন্টি, লিলিপুট বলছিলাম। বলছি আঙ্কেল একটু কথা বলবে। হ্যালো, পৌঁছে গেছেন তাই না? কি পৌঁছে গেছেন তো? সবাই ঘিরে ধরেছে। মাথায় রাখবেন, যে যত প্রশ্ন করুক আপনি কিচ্ছু বলবেন না। আমি যেটা শিখিয়ে দিয়েছি সেটুকুই বলবেন। আপনাকে চোখ বেঁধে তুলে নিয়ে গিয়েছিলাম, আপনি কিচ্ছু জানেন না। তারপর গান পয়েন্টে রেখে আপনাকে সাইন করিয়েছি, আপনি কাউকে দেখেননি। আপনি কিচ্ছু জানেন না মিসেস বৈদেহী মুখার্জি। যাই হোক, আপনাকে কি করতে হবে সেটা সময় এলেই আপনাকে জানিয়ে দেবো আমি। কেমন? বাই।
হ্যালো হ্যালো হ্যালো, অপর প্রান্ত থেকে আপনার ফোনের লাইনটা বোধহয় কেটে দিয়েছে, তাই না? কে ফোন করেছিল আপনাকে? কে ফোন করলো আপনাকে? কেউ না। যে ফোন করেছিল সে কি করে জানলো আপনি ল্যান্ডলাইনে অ্যাভেলেবেল? বাইরের কেউ তো জানে না আপনি বাড়িতে ফিরে এসেছেন। এক মিনিট, ঠিকই তো বলছে। হ্যাঁ, এটা তো ঠিকই। ও তো ঠিক বলছে যে বাইরের তো কেউ জানে না যে তুমি বাড়িতে ফিরে এসছো। তাহলে ল্যান্ডলাইনে তোমাকে কে ফোন করলো? তোমাকে কে চাইলো? আমি উত্তর দিতে বাধ্য নই, আমাকে একা থাকতে দাও প্লিজ। জ্যাস, তুমি জগদ্ধাত্রী রূপে বাড়িটাকে শুধরে দিচ্ছ। এবার জ্যাস হিসেবে আসল সত্যটা উদ্ঘাটন করো তো। কি হয়েছিল? বৈদেহী কোথায় ছিল আর কোত্থেকেই বা ফিরে এলো? বাবা, আপনি ভাববেন না, আমি দেখছি। আপনি কিছু চিন্তা করবেন না বাবা। আমার মনে হচ্ছে সর্ষের মধ্যেই কোনো ভূত লুকিয়ে রয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে এই, ভূতটা আসলে কে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার হাতে এখন আবির, আমি তুলে প্রথম আবিরটা তোমাকে মাখাতে চাই রেহান। আর তোমাদের বাড়িতে বরাবরই খুব বড় করে দোলের ইভেন্ট হয় না? তুমি আসবে তো রেহান? আসবো না, আমি দোলে আসবো না। তাহলে আমি তোমার কাছে পৌঁছে যাবো রেহান। ওই মেয়েটা তোমাকে রং মাখানোর আগে আমি তোমাকে রং মাখাবো। এই রঙের প্রথম ছোঁয়াটা আমি তোমাকে দিতে চাই রেহান, তোমাকে স্পর্শ করতে চাই আমি। ফোনটা রাখো প্লিজ। এই নিন আপনার চা। কে চা দিচ্ছে তোমাকে? হ্যাঁ, কে চা দিচ্ছে তোমাকে? এই রেহান, কার সঙ্গে আছো তুমি? কি কোনো গায়িকা? হ্যাঁ রেহান, কোনো গায়িকা, কোনো নায়িকা? হ্যাঁ, তোমার কি কোনো পুরনো বান্ধবী হয়? তাহলে তুমি তাকে বলো যে তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে রেহান, বলো তাকে। হ্যালো রেহান, শুনতে পাচ্ছ তুমি? হ্যালো হ্যালো। কারোর সঙ্গে ঝগড়া করেছিলেন নাকি? কি করে বুঝলেন? মেয়েরা বুঝতে পারে। আর এটাও বুঝলাম যে আপনি যার সাথে কথা বলছিলেন সে বোধহয় আপনাকে ভালোবাসে। সেটাও কি মেয়েরা বুঝতে পারে? না, আমি শুনেছিলাম মেয়েরা যাকে ভালোবাসে তার সম্বন্ধে বুঝতে পারে। কি? না কিছু না, আমি যাই। শুনুন, চা খাবেন না? চা? থ্যাংক ইউ। শুনুন। কি? আপনি খুব ভালো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনিও খুব ভালো, ধন্যবাদ দেব না। একদিন আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেব। কি হলো? এভাবে হা করে তাকিয়ে আছেন কেন? কিছু না।
সত্যি সত্যি আপনার সব কিছুই পজিটিভ। ব্লাড গ্রুপটা ছাড়। কি রে দিদি, কি ব্যাপার? বলছি আইএস পরীক্ষায় কি তুই এসবে লিখবি? না মানে পড়াশোনা তো তুই কিছুই করছিস না, ফেল করবি দেখি, তুই ডাহা ফেল করবি। তবে রে তুই দাঁড়া, দিদি দাঁড়া, তোরা অনেক মারামারি হয়েছে। দেখো আরে 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 দিদি মারছে, কোথায় যাবি? কোথায় যাবি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সাক্ষী লোপাট করে দেবে, তার সঙ্গে আমার আর চৌকির ওপর আবার আক্রমণ আসতে পারে। যে কোনো দিক থেকে যে কোনো মুহূর্তে আমাদের পরিবারের ওপর আক্রমণ আসতে পারে। ওরা শেষ চেষ্টা করবে বাবা, ওরা শেষ চেষ্টা করবে আমাদের ধ্বংস করে দেওয়ার, আমাদের মেরে ফেলার, এই বস্তি উড়িয়ে দেওয়ার, এখানে বুলডোজার চালিয়ে দেওয়ার। কিন্তু আমি ছাড়বো না, আমি ওদের কিছুতেই ছাড়বো না বাবা, কিছুতেই না। আপনি? হ্যাঁ আমি সব শুনেছি। কোথায় রেখেছেন ওকে? আছে একটা গোপন জায়গায়। আমাকে নিয়ে চলুন। কেন? কারণ চ্যাটার্জি গ্রুপের সঙ্গে লড়াই আপনি একা লড়তে পারবেন না, আমাকে আপনার প্রয়োজন পড়বে। আমি আপনার পাশে আছি। আমি জানি আপনি আমার পাশে আছেন, আপনি পাশে আছেন বলেই তো আজকে আমি প্রাণে বেঁচেছি। আপনি আছেন বলেই সেদিন কলকের লোক আমাকে মারতে পারেনি। আমি আপনার প্রতি কৃতজ্ঞ, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার আমার কোনো ভাষা নেই। আপনার প্রতি ভালোবাসা প্রকাশের ভাষা নেই আমার। কি হলো? কিছু না, বলছি আপনি আমাকে বিশ্বাস করে বলতে পারেন ও কোথায় আছে। আমি আপনাকে সব বলবো, কিন্তু সাবধান, 5 কান হলেই কিন্তু ওরা সাক্ষীকে ছো মেরে তুলে নেবে। তুলে নেবে না, মেরে ফেলবে। সাক্ষী বসন্ত দা। আপনি জানেন? হ্যাঁ সব জানি। আপনি আসুন আমার সাথে। ওগো আমার না, আমার ভীষণ ভয় করছে জানো তো, আমার ভীষণ ভয় করছে। হ্যালো, রাজেশ্বর চ্যাটার্জি বলছি, মিন্টু রিক্সাওয়ালা। আপনি কেন ফোন করেছেন? অনেক হ্যারাস করেছো কোর্টে নিয়ে গিয়ে। আমাদের বাড়ির মেয়ে রুদ্রাণীকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে গেছে তোমার মেয়ে যোগমায়া। তাও আমি কিন্তু কিছু বলিনি তোমাকে। তাই এবার তোমাকে বলছি যে মিটিয়ে নাও, যত তাড়াতাড়ি পারো মিটিয়ে নাও এটা। ও ভালো কথা, আমি আমি ঠিক করেছি যে আমি তোমাকে একটা ফ্ল্যাট প্রেজেন্ট করব, অন্তত 1000 স্কোয়ার ফিটের। একটা গাড়িও দেবো তোমাকে। আর তোমার মেয়ে তো আইএস পড়বে, তাই না? ঠিক আছে, তোমার মেয়ের জন্য না হয় আমি একটা ভালো কোচিং সেন্টারের ব্যবস্থা করে দেবো, এবং আইএস পড়ার যত খরচ সব টাকা আমি দেবো। মানে তোমার মেয়ের ভবিষ্যৎটাকে আমি একেবারে সুনিশ্চিত করে দেবো। শুধু তার বিনিময়ে বসন্ত দা নামের লোকটাকে আমাদের হাতে তুলে দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও বাবা, কি বললে তুমি? তীর্থকে উৎসবটা ওর জন্য প্রয়োজনীয় কেন গো? আমার পর আগে কি জীবনে আর কোনো
উৎসব দেখার সুযোগ হবে না। না মা, একদমই না। তুমি এইভাবে কেন ভাবছো বলো তো? আসলে কি বলো তো, এটা তো একটা উৎসব। উৎসব মানুষকে ভালো রাখে, উৎসব মানুষের মন ভালো করে, তাই কথাটা বললাম মা। তো তখন দেখ কালি কেঁদে যাচ্ছি ব্যাবা কর, কি হচ্ছে? চিমু তো বলেছে যে আমার বাড়িটা সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তো কান্নাকাটি করছিস কেন? আর শিমুল, আমার বাড়ি সুস্থ হয়ে যাবে না বল? হ্যাঁ, আমি জানি তো তুই যখন আছিস আমার বাড়িতে সুস্থ হয়ে যাবে গো, আমি জানি। আচ্ছা, আমি স্যারকে একটু বলি ওকে একটুখানি ও আপাতকে নিচে নিয়ে আসতে। হ্যাঁ, ও স্যার, তুমি তো আমার বাবাটাকে নিয়ে এসো তো, ও বোটাকে নিয়েছে। হ্যাঁ, এখানে সবাই এসেছে, কত মানুষ এসেছে না আজকে। সবাইকে দেখে আমার ভাই খুব ভালো লাগবে, তাই না? এই যে তোমরা দাঁড়িয়ে থেকো না, বুঝলে? আমার হাতে হাতে একটু করে দিও তো। আর সবাইকে খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু সবচেয়ে মিষ্টি দেখাচ্ছে কিন্তু আমার পুতুল দিকে, তাই না পুতুল দি? হ্যাঁ, আমাকে তো চাইপো দিয়েছে আজকে। আমাকে চাইপো দেখো। জানি তো, জানি সবটাই জানি। এখন আর তোমার বউকে প্রয়োজনই হয় না। কি রে, তুই আমার কথা কেন বলছিস শুনি? আমাকে কথা বলবি না। আমি তো সকালে থেকে তোকে খুঁজে পাচ্ছিলাম না। তুমি কাজ করবে আর আমি ঠিক আমাকে কি করে খুঁজে পাবো শুনি? ও মা, আমি এটা কথা বলি। ওই যে তুমি বললে না যে এখন পরাগ অনেক ভালো আছে, পুতুল ওই মাত্র বললো না তুমি যখন আছো আমার ছেলেটা ঠিক ভালো হয়ে যাবে। আচ্ছা বৌমা, সত্যি 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 আমার ছেলেটা ভালো তো হয়েও যেতে পারে বলো? হ্যাঁ, না না, এই যে তুমি এত করে ওর সেবা যত্ন করছো, ওষুধটা ঠিক সময় পড়ছে, পত্তিটা ঠিক সময় পড়ছে, তুমি থাকলে যা হয় আর কি, তাতে তো আমার মনে হচ্ছে ভালো তো হতেই পারে। বলো, হবে না? ভালো হয়ে উঠুক, এটাই তো আমরা সবাই চাই মা। ও তোমার সন্তান, সন্তানরা ভালো থাকলে মায়েরাও ভালো থাকে। ও ঠিক ভালো থাকবে, দেখো ভালো হয়ে উঠবে ও। আর ও যদি ভালো হয়ে ওঠে তাহলে চাকরিটাও করতে পারবে, তখন তোমরাও সবাই ভালো থাকবে। আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি ও যাতে সুস্থ হয়ে ওঠে। তুমিও ঠাকুরকে ডাকো মা, ঠাকুরকে ডাকো যাতে তোমার ছেলে ভালো হয়ে ওঠে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নো আশা কা সিঁদুর সে তো তুলে দিয়েছ না বুঝলুম, কিন্তু এই যে এমন সাদা শাড়ি পরে কেউ মা, সদবা মানুষ কি করবে বলো দেখি কাকিমা? যার জীবনে কোনো রঙই নেই তাকে তো এমনই দেখতে লাগার কথা। এটাই তো সত্যিকারের আমি। আচ্ছা বিপাশাদি, একটা মানুষই শুধু তোমার জীবনে রং দিতে পারে, তাও আবার একটা ভুল মানুষ। প্রকৃতি মানুষকে রং দেয় না। আমরা এই যে আমরা সবাই তোমাকে রং দিতে পারবো না? আমরা তো পারবো তোমাকে রাঙিয়ে দিতে, দেখি না পারি কিনা। দাও দেখি, দাও দাও দাও। কৃষ্ণা শিমুল, ভালো লাগছে না, করিস না, ভালো লাগছে না। ऐसा बोलने से कैसे चलेगा विपाशा दी? थोड़ा बहुत तो लगाते ही হবে রং। না রে, আমার আর ভালো লাগে না এসব। বুঝতে পারছি গো বিপাশাদি, কালকের মতো অসম্মানজনক রাত তোমার আর কখনো কাটেনি, কিন্তু তবু আমি তোমাকে বলবো তুমি জিতে গেছো। ওই খারাপ লোকটার মুখোশ টেনে খুলেছো। তুমি যা করেছো একদম ঠিক করেছো। वो চন্দন দা কাল কোথায় শুয়েছিল বিপাশা দি? আমি জানি না রে, আমি বলতে পারবো না। আমি আবার নিজের ঘরে একাই শুয়েছিলাম এটুকু জানি।
জানা দরকারও নেই গো। একদম ঠিক বলেছিস, ওরা যা খুশি করুক। ওই বাড়িতে ওই ঘরে থাকার তোমার সম্পূর্ণ অধিকার আছে। দেখো না এইভাবে কতদিন থাকতে পারে। বসো, এই দেখো কাকে নিয়ে এসেছি। পুতুল, তুমি গান শোনাবে বলেছিলে না? শোনো। আমি গান শুনবো তো আজকে। শোনাবে তো? দেখি তো পুতুল আমাদের এই দোল উৎসবে কেমন গান শোনায়। আমি তো এই তো দুদিন ধরে আছে দেখছি তো, জামাই ওকে রোজ গান প্র্যাকটিস করতে বলছে। আর পুতুল লক্ষ্মী মেয়ের মতো গান প্র্যাকটিস করছে। আগে তো কতবার বলা হতো, শুনতোই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, আমি গান গাইছি। কি বলে না, সত্যি আমি গান গাইবো। আর আমি গান গাইলে বোঝাকে নাচ করতে হবে। হ্যাঁ, তাহলে আমি গান গাইবো না, গান বললাম। আরে করবে, নাচ করবে তো। তুমি তো আগে গানটা শুরু করো, শুরু করো, শুরু করো। ঠিক আছে করতে। আচ্ছা ঠিক আছে, তোমরা গান ধরো, আমরা নাচ শুরু করছি। স্যার, কোন গানটা করবো? তুমি শুরু করো, আমি করছি। আমি শুরু করবো? হ্যাঁ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কথা দিয়েছিলাম তিস্তা, আপনার গোপনীয়তা রক্ষার দায়িত্ব আমার। কি করছে মানুষটা কে জানে? ঘুমিয়ে পড়েছে মনে হয় এতক্ষণে। রাতে খাবার খেয়েছে, যা সব উল্টো পাল্টা খাবার খায়, আর কেমন যেন ছ্যাকড়া ব্যাকড়া করে খায়। এইভাবে খেলে শরীর ঠিক থাকে নাকি? একবার দেখে আসবো। না বাবা থাক, আমাকে আবার দেখে ফেললে আবার অশান্তি। বাবা বালিশে মাথা দিয়ে শুয়েছে নাকি ওভাবে, কিভাবে যেন একটা শুয়ে ওভাবে শুয়ে আছে। না যাই একবার দেখেই আসি। ও মহেশ্বর, কি করি বলো তো? আমার যে খুব মন চাইছে একবার গিয়ে দেখে আসতে। দূর যা হবে হবে, একবার যাই দেখে আসি। ঘুমিয়ে পড়া মুখটা কি পবিত্র, তাই না? ঠিক যেন মহেশ্বর শুয়ে আছেন।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই নিন স্যার, খাবারটা খেয়ে নিন। আপনি আপনি কি করছেন এখানে? আর কি এটা? খাবার, বিষ নয়, খেয়ে নিন। আপনি এনেছেন খাবার, সেটা আমি খাবো? আচ্ছা, মুশকিল তো। আপনি অসুস্থ, আপনাকে দেখতে এ ঘরে এসেছে, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। ভুলটা কি করেছি আমি? হ্যাঁ, কেন দেখতে এসছেন? কে বলেছে আপনাকে আমার জন্য এসব চিন্তা করতে? কেউ বলেছে আপনাকে? কেন এসব করছেন আপনি? আপনাকে নিয়ে চিন্তা করবো না তো আর কাকে নিয়ে চিন্তা করবো স্যার? এখন তো আপনিই আমার সব। কষ্ট হচ্ছে তো স্যার? খাবারটা খেয়ে নিন, খাবারটা খেলে ওষুধটা খেতে পারবেন। দেখছেন না কেমন কষ্ট পাচ্ছেন? কেন শুনছেন না বলুন তো? এই যে শ্যামলী, শুনুন, আমাকে না একদম শাসন করার চেষ্টা করবেন না, হ্যাঁ? আমি কিন্তু বারণ করে দিচ্ছি, একদম এসব করবেন না। শ্যামলীকে না বেশি জেদ দেখাবেন না, হ্যাঁ? শ্যামলীরও জেদ কিন্তু কম নয়। চেনেন না আপনি শ্যামলীকে? এই যে আমি এখানে বসলাম, যদি আপনি খাবারটা না খেয়েছেন, আমি এখান থেকে এক পাও নড়বো না, উঠবই না এখান থেকে। আপনি মারুন, ধরুন, যা খুশি তাই করুন, আমি উঠবো না, ব্যাস। আমি খাবো না এই সবুজ কালো ঘ্যাট, আমি খাবো না। আপনার যা করার আপনি তাই করুন, যান। দেখুন স্যার, আপনার ভালোর জন্য বলছি, খাবারটা খেয়ে নিন। না খেলে আপনি ওষুধ খেতে পারবেন না, আর না খেলে আপনি জোর কোথা থেকে পাবেন? এই যে সারাক্ষণ আমার উপর চিৎকার করেন, আমাকে বকেন, কি করে বকবেন? আমি তো নানা রকম কাজ করেই যাব, আর আপনি পেট ব্যথায় ঝিমিয়ে থাকবেন, বকতেও পারবেন না। তাতে কোনো লাভ হবে কি? খাবারটা খেয়ে নিন। বিশ্বাস করুন, আমি খুব ভালো রান্না করি। আপনি তো দেখলেন, গ্রেট বেঙ্গল ক্যাটারারে আমার রান্নার খোঁজ পড়লো। আবার আমার রান্না করা আলুর দমের এত চাহিদা। আর তাছাড়া আপনিও তো আমার রান্না খেয়েছেন, ভালো লেগেছে তো নাকি? বাধ্য হয়েছি, যেচে পড়ে খাইনি। যে আপনার রান্না চেচে খায় খাক, আমি খাবো না, বুঝতে পেরেছেন? আমি খাবো না এই ঘ্যাট। মানে খাবেন না? আমি কিন্তু শেষবারের মতো বলছি, আপনি খাবেন কি খাবেন না? আমি খাবো না। স্যার, স্যার একবার বসুন স্যার। আমি তো বুঝতে পারছি আপনি কি বুঝতে হবে না আপনাকে। জীবন 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 খান, ফেলবেন না মুখ থেকে। জীবন, শ্যামলী তো অনেক টোটকা জানে। সেদিন কেমন পাটা সারিয়ে দিয়েছিল, হয়তো এটাও কোনো টোটকা। এটা খেলে হয়তো পেটটা ঠিক হলেও হতে পারে। যা কষ্ট হচ্ছে, হয়তো একটু আরাম পাবো। খেয়েই নি বাবা। আমার রান্না এত ভালো লেগেছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের বাড়ির মেয়ের বৌভাত বলে কথা। আমরা তত্ত্ব আনবো না, তা কি হয়? আর আপনারা তো গুরুজন, প্রণম্য। আপনাদের সবাইয়ের জন্য প্রণাম নিয়েছি। আর বাকিরা কই? এসো তোমরা, ভিতরে এসো, সবাই এসো। মা বাবা এসেছে? এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা।
তোকে আমার পেটের সন্তান ভাবতে আমার ঘেন্না করছে। আমার জন্য আমার মেয়ে মরে গেছে। মা, 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 তাহলে তুমি এলে? তাহলে আমি মরে যাইনি বলো তোমাদের জন্য? তোমরা আমার বোন পাপড়িকে এবাড়ির বউ করে আনলে, বন্ধুত্বের হাত বাড়ালে, তাতে আমি সত্যি খুব খুশি হয়েছি। এই বন্ধুত্বের হাত আমিও বাড়াতে চাই। আর কোনো শত্রুতা থাকবে না, আমরা সবাই মিলেমিশে থাকবো। এই আমি আর রাহুল, অর্জুন রাহুল ভাই ভাই। আমি ভীষণ খুশি। কিন্তু এই বন্ধুত্বের মুহূর্তটাকে আরো বেশি মেমোরেবল করে দেওয়ার জন্য আমার একটা প্রস্তাব আছে। তোমরা যদি রাজি থাকো তাহলে শোনাই। কি প্রস্তাব বল না অর্জুন, তোর প্রস্তাবে আমরা সবাই রাজি। সুচেতা, অর্জুন তুই বল। মাম্মা, মাম্মা আমি বলছি। এসো দিদি ভাই, আস্তে আস্তে। এটা তো আমার শ্বশুর বাড়ি। এসো এসো। এটা তো আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর, শাশুড়ি, অনুজ। নতুন মামি, এটা তো সুজিত বাড়ি। আমি আগেও এসেছিলাম। মা এরকম করছে কেন? জানিস ভাইবু, আমাকে বের করে দিয়েছিল, আমাকে বের করে দিয়েছিল। তোমাকে আর কেউ বের করে দেবে না দিদি ভাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ থেকে চন্দ্রা জোজো ওদের নিজের বাড়িতে থাকবে। কিন্তু অনুজ তো মানবে না, অনুজ মানবে না। সে দায়িত্ব আমার। জোজোর সাথে এখন আমি আরো বেশি বেশি করে খেলবো। এই চন্দ্রা, প্রণাম কর। জোজো তুইও প্রণাম কর। ওলে বাবা, ওয়েলকাম হোম চন্দ্রা। কি জয়ো, এবার থেকে তো তোমার এই বাড়িতেই রাজত্ব। হ্যাঁ, আয় জোজো, খেলতে আয়। যা। আজ মিলি জোর না করলে না পাপড়ির বউ ভাতে আসা হতো, না চন্দ্রার এই বাড়িতে ফেরা হতো বলো। সত্যি এত কষ্টের মধ্যেও একটা আনন্দ ছেয়ে গেল। পুষ্পেন্দু থাকলে আজকের দিনটা খুব খুশি হতো। এই দিদি ভাই, পাপড়িকে কত গয়না দিয়েছে দেখেছ? আমার মেয়েটাকে শুধু সম্মান দিক রে, তাহলেই হবে। মিলি, এবার আমাদের বেরোতে হবে। চলো বাড়ি চলো। ভাইয়ের বউ, তোরা চলে যাবি? এই যে তুই আমাকে শ্বশুর বাড়িতে দিয়ে গেলি, তোকে মিষ্টি খাওয়াবো না? সব হবে দিদি ভাই, আগে তুমি ঠিক করে থাকো এখানে। আজকে তো আমাদের যেতে হবে, তাই না?
এই যে এদিকে এসো তো, এসো। তোমাকে তোমার বোনের কাছে দিয়ে গেলাম। দিদিভাইকে এই বাড়ি অবধি পৌঁছে দেওয়া আমার দায়িত্ব ছিল, এবার বাকিটা তোর কাজ। মিলি, দিদিভাই যাতে এই বাড়িতে সুস্থভাবে আনন্দে থাকতে পারে, দিদিভাই যাতে ওর সম্মান ফিরে পায়, সেটাই তুই চাস, তাই না? জানিস মিলি, আজকে জীবনে প্রথমবার তুই আর আমি এক পেজে দাঁড়িয়ে আছি। তোর আর আমার চাহিদাটা একেবারে এক। তোকে আমি কথা দিলাম মিলি, দিদিভাইকে ওর যোগ্য সম্মান আমি পাইয়েই দেখাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার প্রতি সফট কর্নার জায়গাতে কোনো প্রশ্নই ওঠে না, আর আমি সেটা চাইও না। আমি চাই আমার জন্য আপনার যে ড্যামেজটা হয়েছে সেটা থেকে আপনি বেরিয়ে আসুন। কিছু হয়ে গেলে তো মনে মনে আমাকেই দোষবেন। হ্যাঁ, সেই জন্য বলছো তো? হ্যাঁ, সেই জন্যই বলছি। আর কি জন্য বলবো? আর তো কোনো কারণ নেই বলার। এক্স্যাক্টলি, আমি তো বললাম আমি বুঝে নেব, তোমাকে তো চিন্তা করতে হবে না। আহা, অত বেশি কথা বলবেন না। প্রেশার কত সিস্টার? স্যার, প্রেশারটা অনেকটা বেশি, 140/100। 140/100? বাবা। আচ্ছা, আপনার কি আগে কখনো প্রেশার ছিল? মানে আপনি কখনো প্রেশার ওষুধ খেতেন কিছু? না না ডক্টর, আমি তো জানতাম না যে আমার প্রেশার আছে। ঠিক আছে, চলে আসুন। একটা ডাক্তার হলেই তো সবকিছু জানা যায় না। এই মিনিমাম সেন্সটুকু নেই যে মাঝে মাঝে প্রেশারও চেক করা উচিত? আশ্চর্য। সুযোগ বুঝে জ্ঞান দেওয়া হচ্ছে না। আমি আমার প্রেশার চেক করাই কি না করি তাহলে তোমার কি আসছে যাচ্ছে? সব ব্যাপারে বক 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 না করলে হয় না, ওকেই যাচ্ছে। আপনাদের টিচার আর স্টুডেন্টের রিলেশনটা তো খুব অম্লমধু দেখতে পাচ্ছি। আপনার প্রেশারটা কিন্তু যথেষ্ট হাই। দেখুন, আমি কিন্তু আপনার স্টুডেন্ট নই। আপনি কেন ওরকম বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছেন? আমার যা বলার সেটা তো আমি বলবোই। আপনি যখন আমার চেম্বারে এসেছেন তখন আমার যতটা জ্ঞান আছে সে অনুযায়ী আমি আপনাকে অ্যাডভাইস করবই। মানা না মানা সেটা আপনার ব্যাপার। আমি একটা প্রেশার ওষুধ লিখে দিচ্ছি, ইমিডিয়েট এই প্রেশার ওষুধটা আপনি খেয়ে নেবেন। আসলে ডক্টর, তখন একটা এক্সাইটমেন্টের মধ্যে ছিলাম বলেই প্রেশারটা হয়তো। সেটা যাই হোক, কিন্তু প্রেশারটা তো কন্ট্রোল হওয়া দরকার। বিং এ ডাক্তার, আপনি তো এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বয়সে এতটা প্রেশার থাকা উচিত নয়। আর আমার যেটা ধারণা, আজকে যে ঘটনাটা হচ্ছে সেটা কিন্তু আপনার এই প্রেশারকে ট্রিগার করেনি। প্রেশার আপনার আগেই ছিল, সেটা আপনি জানেন না। হ্যাঁ, উনি তো নিজেই বলে যান, অন্য কারোর কথা তো কখনো শোনেন না। স্যার, আপনার কাছে ওষুধটা আছে? দেখুন তো আমাদের স্টোরে ওষুধটা আছে কিনা। ইয়েস স্যার। না ডক্টর, তার দরকার হবে না, আমি বাড়িতে গিয়ে খেয়ে নেবো। বাড়িতে গিয়ে খাবেন কি করে? এই ওষুধটা কি আপনার বাড়িতে রিজার্ভ করা আছে? আমি তো বুঝতে পারছি না, তোমাকে এতখানি কৈফিয়ত দিতে হচ্ছে আমায়। না বোঝার তো কিছু নেই, আমি তো নিজেও একজন মেডিকেল স্টুডেন্ট। আর আমি যদি দেখি একটা পেশেন্টের এই অবস্থা, এত হাই প্রেশার, তাও উনি মেডিসিন খেতে চাইছেন না, তাহলে তো আমি বারবার নক করবই। এরপরেও যদি আপনি মনে করেন যে আপনি বাড়িতে গিয়ে ওষুধটা খাবেন, তাহলে ম্যাম এই তো ওষুধ নিন, খেয়ে নিন। আশ্চর্য তো, আমি কি বলেছি তোমাকে আমার টেক কেয়ার করতে? বলিনি তো। আর ওষুধ কি আমি নিজে খেতে পারি না? নিশ্চয়ই পারেন, কিন্তু আমি আছি তাই। ঠিক আছে, নিজেই নিয়ে খেয়ে নিন। খুলেই যখন ফেলেছো, ওষুধটা তো নষ্ট হবে। দাও, দিয়ে দাও।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও স্যারের সঙ্গে গাড়িতে উঠছে, দেখেছিস? এই দেখ। এই তুই তখন আমায় ডাকলি না কেন রে? আরে তুই তো সত্যি কথা বলার সাহসটা দেখাতে পারছিস না। প্রথমে যখন বলছি তখন স্বীকার করছিস না, তারপর যখন ছবিটা দেখাচ্ছি তখন বলছিস ডাকলি না কেন। আরে বাবা, আমি তো এটাই বুঝতে পারছি না, তো সত্যিটা স্বীকার করতে তো অসুবিধা কোথায়? নে এবার সবাইকে বল। কিরে স্রোত, হ্যাঁ স্যারের সাথে এত ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট, স্যারের গাড়িতে করে কোথায় যাচ্ছিলিস? হ্যাঁ কাল রাতে একটা ঘটনা ঘটেছিল। ঘটনা? কি ঘটনা? আরে বল বল। এবার বোধহয় ঝুলি থেকে সত্যি সত্যি বেড়ালটা বেরোচ্ছে। যেটা জানিস না সেটা নিয়ে কমেন্ট করবি না, আর তুই যেটা জানিস না সেটা নিয়ে কোনো কথা বলবি না। এই যে আমি বেরোচ্ছিলাম, এটা আমি স্যারকে নিয়ে ডাক্তারখানা যাচ্ছিলাম। ডাক্তারখানা? তুই স্যারকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছিলি? মানে কি এমন ঘটনা ঘটে গেল যে তুই স্যারকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছিস? মানে কি বলতে চাচ্ছিস পরিষ্কার করে বল। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, একদম খারাপ ইঙ্গিত করবি না। তো শোনার হলে শোন, নাহলে আমার বলার কোনো প্রয়োজন নেই। দেখ দেখ, তোর ভেতরের গল্পটা শোনার কোনো ইচ্ছেই নেই আমার, কারণ আমি জানি তুই কোনোদিন সত্যি কথাটা বলবি না। কিন্তু যে গল্পটা গল্প নয়, যেটা আসলে গল্প হলেও সত্যি, সেটা হচ্ছে আমি নিজের চোখে তোদের দুজনকে গাড়িতে উঠতে দেখেছি। এবার আমি তো জানি তুই কোনোদিনই সেটা স্বীকার করবি না, সেই জন্য ফোনে ছবিটা তুলে রেখেছি। এর চেয়ে অনেক বেশি ভালো হতো না তখন যদি গিয়ে তুই কথা বলতিস। স্যার অসুস্থ ছিল, তাই স্যারকে নিয়ে আমি ডাক্তারের কাছে গেছিলাম। আমার কিন্তু এবার বেশ কৌতূহল হচ্ছে, মানে স্যার অসুস্থ ছিলেন আর তুই স্যারকে নিয়ে ডাক্তারখানায় গেছিলিস, মানে তোদের তো রীতিমতন যোগাযোগ আছে। আরে বাবা না, কাল রাতে একটা ঘটনা ঘটেছিল। ওই পার্কের পাশের মাঠটা দিয়ে আমি শর্টকাট করছিলাম, আমার টিউশন যেতে দেরি হচ্ছিল, আর ওরকম করে দেরি করলে না টিউশনটা ছেড়েই যেত। সামনে বাচ্চাটার পরীক্ষা, আমি জানতাম না গলিটা অতটা অন্ধকার। তখনই কিছু গুন্ডা আমাকে ধরে, আর আমি জানতাম না কি স্যার ওখান দিয়ে ক্রস করবে, আর স্যারও জানতো না যে আমি। স্যার জানতেন না যে ওখানে আমি অ্যাটাক হচ্ছিলাম। স্যার ভেবেছিলেন একটা মেয়ে বিপদে পড়েছে, তাই জন্যই স্যার ওখানে গেছিল। তারপর ওই গুন্ডারা স্যারকেও অ্যাটাক করে, তারপর স্যার ওখানে ইনজিয়ার্ড হয়ে যায়। ওই গুন্ডারা চলে যায়, সামনে পুলিশ পেট্রোলিং হচ্ছিল, তখন পুলিশটা আসে। কিন্তু স্যারের না অনেকটা রক্ত পড়ছিল মুখ থেকে, মাথা থেকে, চারিদিক থেকে। আমি কি করবো, স্যারকে কি ওখানে ওভাবে ফেলে দেবো? তাই স্যারকে নিয়ে আমি ডাক্তারের কাছে গেছিলাম, আর ডাক্তার দেখানোর পর তো স্যারকে রাস্তায় ফেলে চলে আসতে পারতাম না, তাই বাড়ি অবধি পৌঁছতে গেছিলাম। কথাগুলো তুই আমাদের এতক্ষণ কেন বলিসনি? কি বলতাম বল? একটা অ্যাক্সিডেন্ট ছিল, ঘটেছিল, মিটে গেছে, এটা নতুন করে বলার তো আর কিছু নেই। বাবা, মানে তুই তো অনেক দূর পৌঁছে গেছিস একদিনে, একেবারে বাড়ি অবধি পৌঁছে গেছিস। বাড়ি অবধি পৌঁছইনি, বাড়ির সামনে স্যার নেমে যায়। স্যার আমাকে ভেতরে যেতে বলেনি, আর তখন আমারও মাথায় আসেনি ভেতরে যাওয়ার কথা। এই যে যেই টিউশনটার জন্য তুই শর্টকাটটা নিলি, এত কাণ্ড করলি, সেই টিউশনটাই তো হলো না। টিউশনের সময় তো আগেই পেরিয়ে গেছিল, ওখানে অত গন্ডগোল হয়েছিল বলেই স্যারকে নিয়ে আমি ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তারের কাছে নিয়ে গেছিলি মানে স্যার কি খুব হেভিলি ইনজিওর্ড হয়েছিল? হ্যাঁ রে, মাথা থেকে মুখ থেকে অনেক রক্ত পড়ছিল। ওভাবে কি ফেলে আসা যায় কাউকে? তাহলে তো এতক্ষণ কেন বলিসনি? মানে এত বড় ঘটনা। আমি যদি না বলতাম, মানে আমি যদি তোদের ছবিটা না দেখাতাম, তাহলে কিন্তু তোরা জানতেও পারতিস না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সব বিষয় তোমার বাড়াবাড়ি, তাই না? কি দরকার ছিল মালিনী ব্যানার্জির ওখানে যাওয়ার? কিছু করতে পারলে গিয়ে? পারলে না তো। একবারও ভাবলে না আমার কতটা চিন্তা হতে পারে? তোমার যদি আজকে কিছু হয়ে যেত তাহলে আমি কোথায় যেতাম, কি করতাম? একবার ভেবে দেখেছো? আমি তোমার চিন্তাটা অস্বীকার করছি না সোমরাজ, সেই জন্য আমি তোমাদেরকে কিছু জানাইনি, কিন্তু আমি কি করব বলো তো? আমি এখন শুধু তিতির নই, আমি সন্তানের মা হতে চলেছি, আর আমার সন্তানের যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে আমি তাকে কি করে ছেড়ে দেবো? তুমি কি গিয়ে কিছু করতে পারলে? কিছু করতে মালিনী ব্যানার্জির কিছু করতে পারলে না তো? তাহলে কি লাভ হলো গিয়ে? উল্টে মালিনী ব্যানার্জি তোমাকে কি সব ইনজেকশন দিয়ে চলে গেল। ইনজেকশন? কিসের ইনজেকশন দাদা ভাই? জানি না, এখনো জানতে পারিনি, পারবো হয়তো জানতে। না 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 তিতি গো, তুমি ঠিক কাজ করোনি। এই শোনো, আজকে আমি সবাইকে একটা কথা জানিয়ে দিচ্ছি সবাইয়ের সামনে, আজকের পর থেকে তিতির একা একা এ বাড়ির চৌকাঠের ওপাশে পা রাখবে না, ব্যাস। হ্যাঁ তিতির দাদাভাই কিন্তু একদম ঠিক কথা বলেছে, তুই আজ থেকে এই বাড়ি বাইরে বেরোবি না, তোর তুই এই অবস্থায় কোথাও যাওয়ার দরকার নেই, আমি তোর দেখভাল করবো, আমি তোর খেয়াল রাখবো। সেরকম হলে নেই দোয়েল,
আজ তোমার মেশানো ওষুধ খেয়ে এবং মালিনী ব্যানার্জির দেওয়া ইনজেকশন এটা যে তিতিরের জন্য কতটা ক্ষতি করতে পারে সেটা তো তোমাদের কারোর কোনো। তোমরা কি বলছো তুমি দিদিকে? দিদি ইচ্ছে করে করেছে নাকি? দিদি তো আমার ভালোর জন্য করেছে, ক্ষতির জন্য। দিদি বুঝতে পারিনি, এরকম ভাবে বলো না প্লিজ। হ্যাঁ দাদা ভাই, আমি কিন্তু তিতিরের ভালোর জন্যই। না দরকার নেই দোয়েল, আজ থেকে তিতিরের সমস্ত ভালো মন্দর দায়িত্ব আমার। আমি ওর সমস্ত ভালো মন্দর দেখাশোনা করব, আমি তো বলছি। দাদা ভাই, তিতির এখন ঠিক আছে তো? আমি একবার ওর কাছে। না না না, তার কোনো দরকার নেই। তিতির এখন ঘুমোচ্ছে দোয়েল, তিতিরের কাছে এখন আর যাওয়ার দরকার নেই। ও আরেকটা কথা, সেটা হচ্ছে তুমি না প্লিজ যখন তখন তিতিরের কাছে যেও না। তোমার যদি প্রয়োজন হয় ওর কাছে যাওয়ার, তুমি আমাকে বলো, আমি তোমাকে নিয়ে যাবো, কেমন? দাদা ভাই ও আমায় অবিশ্বাস করছে, এইভাবে ভুল বুঝছে দাদা ভাই। দোয়েল, তুমি কি করছো? কাকিমণি, আসলে তিতির এ সময় বেশি কিছু খেতে পারছে না তো, তাই ওর জন্য একটু ওটস বানাচ্ছিলাম আর কি। ও তোমাকে করতে হবে না, তুমি যাও, আমি করে নেব। তুমি করবে? হ্যাঁ যাও। কাকিমণি, তুমিও বোধহয় আমাকে আর ভরসা করতে পারছো না, তাই না? তুমিও ভাবছো আমি তিতিরের ক্ষতি চাই? না না, তা কেন দোয়েল? আমি তো মায়ের জন্য দুধ জাল দিতে এসেছিলাম, তাই ভাবলাম তিতিরের ওটসটাও করে নি। দোয়েল, এটা নিশ্চয়ই তিতিরের খাবার। আমাকে দাও দোয়েল। আসলে কি বলো তো, আমারও না মাঝে মাঝে ইচ্ছে করছে যে মেয়েটাকে আমি নিজে হাতে করে খাওয়াই, তাই আমি একটু খাইয়ে দিয়ে আসি। তোমরা সবাই আমাকে অবিশ্বাস করছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবকিছু এরকম কেন কেন হয়ে গেল এরকম? এত ঝড় ঝঞ্ঝাট আর নিতে পারছি না। তার মধ্যে তিথি এরকম একটা কাণ্ড ঘটাতে বসেছিল। আমি সময় মতো না গেলে কি হতো? মালিনী ব্যানার্জি কোথায় কে জানে, আর নতুন করে আমার সন্তানের কি ক্ষতি করার প্ল্যান করছে। বউ, মন খারাপ কেন রে? কিছু না ঠাম্মি, কিচ্ছু না। আমি জানি তুই যদি আমাকে নাও বলিস তাও আমি বুঝতে পারি। সংসারে এমন এমন কত ঘটনা ঘটে যেটা সামলাতে খুবই কষ্ট হয়। তুমি আমার পাশে একটু বসো না। দাঁড়া, একটু দাঁড়া, সবাইকে ডাকি, কেউ নেই। দেবীমা, শ্রেয়া, সোমদাদু ভাই, এদিকে এসো না একটু। হ্যাঁ মা, কি হয়েছে? তিতি ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, তিতির বউ আমাদের খুব শক্ত, বুঝেছ? আচ্ছা ঠিক আছে, সবাই যখন এখানে আছো তখন আমি একটা প্রস্তাব দেব। প্রস্তাবটা হলো, এত ঝড়ঝাপটার পর বাড়িতে একটু আনন্দ উৎসব না করলে হয়? একটু হইচই, জমজমাট আনন্দ এরকম করব কিছু। না না না, এক সেকেন্ড, আমি কি বলছো? এই অবস্থার মধ্যে প্লিজ হইচই টইচই আমি একদম প্লিজ না। সোম, তুমি হয়তো তিতিরের কথা চিন্তা করে বলছো, কিন্তু এই সময় যদি আনন্দে থাকা যায় তাহলে মনটা ভালো থাকে, আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকে। আরে বাবা, আমিও তো তাই বলছি। তিতির বউয়ের মন ভালো করার জন্য আগামীকাল আমরা দোল উৎসব পালন করব। হইচই আনন্দ, দোল খেলবো, খুব মজা হবে। হ্যাঁ মা,
তুমি ঠিক বলেছ, আমরা বেশ বসন্ত উৎসব করব, আর রং বেরঙের জিনিস দিয়ে সবকিছু সাজাবো, আবির খেলবো, গান কবিতা। না না রাখো তো সব, এবারে না বালাম পিচকারি হবে। মানে ঠাম্মি কি বললাম, কি বলছো তুমি? তুমি কি চাইছো মানে আমাদের বাড়িতে দোল উৎসব পালন হবে বলিউড স্টাইলে? মানে আচ্ছা এই ব্যাপার, তিতিরের মন ভালো করতে বাড়িতে কালকে হোলির পার্টি হবে। উইদাউট জেম্মা তো দোলের পার্টি হবে না। আমি নেই দোলের পার্টি কে অর্গানাইজ করবে, তাই না? জেম্মা কে বললো তোমায় দোলের পার্টি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, হ্যাঁ পার্টি তো হচ্ছে, জমিয়ে পার্টি হচ্ছে, করাচ্ছি আমি। এবার আবিরের রং আর রক্তের রং মিলে মিশে একাকার হয়ে যাবে। কাল তোমায় চিতায় তুলবো তিতির। দোলের দিন হবে ন্যাড়া পোড়া। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেন দাঁড়িয়েছো তুমি নিজে বেড়ালের মতন? তোমার এক্ষুনি আমার সঙ্গে বর্ষার শ্বশুর বাড়িতে গিয়ে ওর শাশুড়ির পায়ে পড়ে বলা উচিত যে বর্ষাকে যেন ওনারা এসে সসম্মানে নিয়ে যান। তুমি এটাই করবে। চলো তুমি আমার সঙ্গে। কি করছো কি তুমি? ওকে বর্ণা তুই এক্সাইটেড হোস না, এনে জলটা খেয়ে নে। মা, এই দুদিন আগে তুমি বললে বাবুর বাবু আসছে, পর্ণাকে খুব যত্নে রাখতে হবে, এটা করতে হবে ওটা করতে হবে, আর তুমি এখন পর্ণার উপর চোটপাট করছো। পর্ণা জলটা খা। একটা কথা জেনে রাখো মা, তুমি বাড়ির বাকিরা বাবার জন্য কষ্ট পাচ্ছ, চিন্তা করছো, কিন্তু পর্ণা এই অবস্থায় যেটা করছে সেটা একবারও ভেবে দেখেছো? ও নিজের সাধ্যের বাইরে গিয়ে বাবাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রাণপণ লড়াই করছে। ওকে দোষ দেওয়ার আগে একবারও ভেবে দেখেছো তুমি? পর্ণা ছাড়া বাবাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার আর কোনো আশা আছে তোমার কাছে, বলো? আরে ভাইপো, তোরা যেটা বলছিস যে কোনো উকিল দাঁড়াবে না, তাহলে কালকে কোর্টে কি হবে? সেটাই তো ভাবছি জেঠু। কাল তো কেসটা কোর্টে ডিরেক্টলি প্রডিউস করবে, আর সরকার যে উকিল দেবে সে বাবার হয়ে তো কোনো সওয়ালই করবে না। আর এখন আমাদের উকিলের দরকার। বাবার পক্ষে যদি আমরা কোনো উকিল না পাই তাহলে। আরে সৃজন, মেজর হয়ে যদি কোনো উকিল না দাঁড়ায় তাহলে মেজর তো গোয়ারা নাড়বে। আর কয়েক ঘন্টার মধ্যে কোর্টে কেস উঠবে। পর্ণা গেছে উকিলকে রাজি করাতে, আদৌ রাজি করাতে পারবে কিনা কে জানে। উকিল রাজি জেঠু। কোন উকিল? ও হচ্ছে ধানসিঁড়ি, ধানি। ওই পূর্ব মেদিনীপুরে আমার মাস্টার মশাই থাকেন না, পল্লব রায়চৌধুরী, ওনার ভাইয়ের মেয়ে। ওই বক্সার রোহিত আছে, ওর বোন, মানে ফুলকির ননদ। হ্যাঁ পর্ণা, আমার মনে আছে তোদের অ্যানিভার্সারিতে আমরা একসাথে কত মজা করেছি। চেনা মানুষ দেখে এবার একটু নিশ্চিন্ত লাগছে। কি রাস্তামা হচ্ছে? হ্যাঁ পর্ণা, কোথা থেকে এই পুচকে মেয়েটাকে তুমি ধরে আনলে? জেঠু, ও পুচকে হতে পারে কিন্তু সাংঘাতিক বুদ্ধি। এই তো কিছুদিন আগে রোহিত একটা বড় কেসে ফেসে গিয়েছিল, ওখান থেকে কিন্তু ওই উদ্ধার করে এনেছে রোহিতকে। আপনি দেখবেন ও বাবাকেও ঠিক ছাড়িয়ে আনতে পারবে। তুমি পারবে বাবুর বাবাকে ছাড়িয়ে আনতে? উনি খুব ভালো মানুষ, কিচ্ছু করেননি। আমি শুনেছি, পর্ণা দি আমাকে সবটা বলেছে। তবে কি ধানু? আসলে তা ভাইয়ের কেসটা আমি একা লড়িনি, ফুলকি আমার পাশে ছিল সব সময়, তাই আমি জিততে পেরেছি। ধানু, তুমি কোনো চিন্তা করো না। রোহিতের কেসে যেভাবে ফুলকি তোমার পাশে ছিল, তোমাকে অ্যাসিস্ট করেছিল, বাবার এই কেসটাতে আমি তোমার পাশে থাকবো, তোমাকে অ্যাসিস্ট করব। কিন্তু যেভাবেই হোক এই কেসটা আমাদের জিততেই হবে, যাই হয়ে যাক না কেন। বাবাকে তো আমি ছাড়িয়ে আনবই। সঙ্গে থেকে যোগ্য দাদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মনে হচ্ছে সমস্ত কিছুর পিছনে ওই রাঘব গুচায়েতেরই হাত রয়েছে। বাবাকে নির্দোষ প্রমাণ করতে গেলে কিন্তু ওদের কেসটা সবার সামনে আনতেই হবে। মাই লর্ড, এই পুরোটা একটা চক্রান্ত। আমি একটা অন্য ব্যাপার আদালতের সামনে তুলে ধরতে চাই, যা এই কেসের সাথেই জড়িয়ে আছে। অমিতেশ বাবু যে ব্যাংকে কাজ করেন সেই ব্যাংকের ম্যানেজার সুবর্ণ রায় এবং বিজনেসম্যান রাঘব গুচাইত মিলে আমার মক্কেলকে ফাঁসাতে চাইছে ধর্মাবতার। এই তো ধরেছে, একদম ঠিক জায়গায় ধরেছে। আই এম শিওর এটা পর্ণার বুদ্ধি। ব্যাংককে ফাঁকি দিয়ে রাঘব গুচাইতের একটা বড় অঙ্কের লোন অমিতেশ বাবুর হাত দিয়ে পাশ করাতে চেয়েছিলেন ব্যাংকের ম্যানেজার সুবর্ণ রায়, কিন্তু আমার মক্কেল এই অসৎ কাজে তাদের সমর্থন করেনি এবং এরপর অমিতেশ বাবুকে রাস্তায় থ্রেট দেওয়া হয়েছে, বাড়ি বয়ে এসে ঠান্ডা মাথায় বোঝানো হয়েছে, কিন্তু তাতেও তিনি রাজি না হয় অমিতেশ বাবুর মেয়ের বিয়ের দিন তাকে ব্যাংকে ডেকে মাথায় বন্দুক ধরে ওই ব্যাংকের লোন অ্যাপ্রুভ করতে বলা হয়। ঘটনাচক্রে সেখানে পুলিশ গিয়ে পৌঁছায় এবং সুবর্ণ রায় ও রাঘব গুচাইতকে অ্যারেস্ট করে। আর সেই রাত থেকেই আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে ধর্মাবতার। দুটো সম্পূর্ণ আলাদা কেস। রাঘব গুচাইত আর সুবর্ণ রায়ের কেসের সঙ্গে অমিতেশ দত্তের এই টাকা তছরূপের কেসের কি সম্পর্ক? তাছাড়া কে বলতে পারে? ব্যাংকের হায়ার অথরিটির কাছে নিজের ইমেজ ক্লিয়ার রাখার জন্য সুবর্ণ রায় আর রাঘব গুচাইতকেও এই অমিতেশ দত্তই ফাঁসিয়েছেন, যাতে তলায় তলায় এই টাকা সরিয়ে ফেললেও সন্দেহের তীর কোনোভাবেই যেন ওনার দিকে না যায়। এ তো আমাদের তীর আমাদের দিকে চালাবে বলে মনে হচ্ছে। মিলর্ড, আমার লার্নেড ফ্রেন্ড বয়সে কাঁচা, এক্সপিরিয়েন্সও, আর তাই নিজের মক্কেলকে বাঁচানোর জন্য চারিদিক থেকে জোড়াতালি দেওয়ার চেষ্টা করছে। কখনো সিম্প্যাথির গ্রাউন্ডে জামিন চাইছেন, কিংবা কখনো কেসটা অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছেন। ধর্মাবতার, এই কেস দিনের আলোর মতন পরিষ্কার। আদালতের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আজই এই কেসের চূড়ান্ত রায় ঘোষণা করে আদালতের মহামূল্যবান সময় বাঁচানো হোক। থ্যাংক ইউ মাই লর্ড। সমস্ত প্রমাণ ও নথি নজরে রেখে অমিতেশ দত্ত ভার্সেস স্টেট কেসে অমিতেশ দত্তের জামিনের আবেদন নাকচ করে দেওয়া হলো। এটা কি হলো? আমি জানতাম এই মেয়ে কিচ্ছু পারবে না, আর একে ওই নিয়ে এসে পড়না, মুখে বড় বড় বুক নি, কাজে বেলা কিচ্ছু না, সব দিক থেকে ফাঁসিয়ে রেখে দিল বাবুর বাবাকে। আদালত অমিতেশ দত্তের উকিলকে প্রমাণ সংগ্রহের জন্য আর একটা সুযোগ দিচ্ছে। আগামীকাল এই কেসের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড ফর দি ডে। দেখি মেজো রে, আর বোধ হয় শেষ রক্ষা করা গেল না। বাবা, আপনি এতটা কেন ভেঙে পড়ছেন বলুন তো? আদালত এখনো ডিসিশন শোনায়নি, আমাদের হাতে তো আরো একটা ডেট রয়েছে বাবা। আপনি এত চিন্তা করবেন না, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন এই কেসটা আমরাই জিতবো। আমি যখন আপনাকে কথা দিয়েছি তখন কালকে সসম্মানে মাথা উঁচু করে আপনি বাড়ি ফিরে যাবেন, না হলে আমার নামও আলোকবর্ণা দত্ত নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি দাসকে রং দেওয়া তো সহজ নয়। এ বাবা, তুমি তো একবারে ভূত হয়ে গেলে গো। এই সবাই রুদ্রকে দেখ। লাবু, ফুলকি কিন্তু এটা যাত্রা শুরু করেছে। আচ্ছা পারো, দোলের দিন এরকম ধরনের ফাজলামি চল, কিচ্ছু হয় না। ব্যাপারটা কি, বাড়ি যাবে না তুমি? ও হ্যাঁ, বাড়ি যেতে হবে তো। অংশ, তোমার ওষুধ আছে তো? হ্যাঁ দিদি, তুমি দাদা ভাইকে নিয়ে বাড়ি চলে যাও। আমাদের তো এখন আসল দলটা খেলা বাকি, এখন সেটা শুরু হবে। হোলি হ্যাঁ ভাই, হোলি হ্যাঁ, বুড়া না মানা, হোলি হ্যাঁ, হোলি হ্যাঁ।
মেয়ে পুরো পেগলেছে। তুমিও তো বেশ পেগলে গেছো ভাই। স্পেশাল শরবতের কামাল। এক মিনিট, নাচটা কিন্তু দারুণ ছিল, একদম সিনেমার মতো। একদম। তুমিও। স্যার, আরে স্যার স্যার কি ব্যাপারটা কি? আর কত দোল খেলবে তুমি? হ্যাঁ, এমনিতেও তো কথা না শুনে 3-4 গ্লাস ওই স্পেশাল শরবত খেয়ে নিয়েছো। ফুলকি, এবার বাড়ি না ফেললে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে, বলে দিচ্ছি আমি। দাঁড়ান স্যার দাঁড়ান, এখনো তো অশোকনগরের দোল খেলাই বাকি, ওটাই তো আসল দোল। কি হচ্ছে নাকি? কিছু বলছি না বলে একেবারে মাথা চড়ে বসছো তুমি। আরে বাবা, সিটি না মারলে ভোমলদারা আসতো কি করে? ওই দেখুন, এই দেখুন স্যার, ভোমলদারা চলে এসেছে। এবার সবাই দেখবে আসল দোল কাকে বলে। খুব আছে, এই ভোমলদা শুরু করে না। শুরু কর। আরে ভোমলদা এসো এসো এসো। কি হচ্ছে নাকি? ভমলদা আরে বাবা স্যার, আমরা দোল এইভাবেই খেলি। তুই আমাদের বাধা দিস না, আমরা দোল খেলবো। একটা দিনই দড়ি দাঁড় করতে দে না প্লিজ। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কি লাগেছে এগুলো মুখে, মাথায়, গায়ে? ওর পাল্লার পরে এগুলো কি করছো তুমি? ছি 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 রোহিত, একটা ইমেজ আছে তো রোহিত রায় চৌধুরী, আর আমি ওই ইমেজটা ভুলতে পারছি না। প্রবলেমটা ওখানেই, জানো তো। এই পিয়াল, আরে ফুলকিকে থামাও তো, একের পর এক খেয়েই যাচ্ছে। সর্বনাশ করেছে, সামলাতে পারবে না। যা রে ফুলকি আর খেও না। ফুলকি না। বলছি কিছুতেই তো আটকাতে পারলাম না। ম্যাডাম, কি বলছো তুমি স্যারকে? ফালতু জালিয়াত একটা, আমার মুখে বড় বড় কথা। এই ফুলকি, কি বলছো নাকি তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? যাও এখান থেকে। না, যাবো না। আপনি কি ভেবেছেন স্যার? আপনাকে এই শাকচুন্নি ম্যাডাম ভালোবাসেন, তাই জন্য এখান থেকে নিয়ে যেতে চাইছেন? না না স্যার, শাকচুন্নি ম্যাডাম আপনাকে একটুও ভালোবাসেন না। আর ওইসব ইমেজ না কি সব বলছে না, ওগুলো সব মুখের কথা। নিশ্চয়ই কোনো একটা ধান্দা আছে, দেখবেন। এই অসভ্য মেয়ে, একটা টেনে চড় মারবো তোমাকে আমি। আমাকে মারবি তুই? আমাকে দেখ। ছাড়ো, আমি অত সহজে ছাড়বো না। হাতটা ছাড়ো, লেগে যাবে। জালিয়াত লোকজনকে না ফুলকিরা সহ্য করতে পারে না। ফুলকি ছাড়ো। আমাকে অ্যাটাক করলি তুই শাকচুন্নি? আমাকে দেখাচ্ছি তোর মজা, দাঁড়া। ফুলকি
বারণ করছি তো ফুলকি। কি সেটা কি? যখন সবাই স্যারকে বদনাম করছিল তখন কি বলছিলিস শাকচিনি? জনমত রোহিত তুমি কি করে থাকবে? নাকি ভালোবাসা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রণাম মালি কাকা। আমার মতো পাপীকে প্রণাম করো না কানাই। কেন কাকা? যে ফুলের মালা ভগবানের চরণে নিবেদন করা হয়, আমি সেই ফুলের মালা আমি ওই পাপী কংসের পায়ে দিয়ে আসি প্রভু। আমার দুঃখ দেখে একদিন ঋষি গর্গাচার্য আমাকে বলেছিলেন যে একদিন বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ মথুরাতে স্বয়ং আসবেন, আর তুই ওকে মালা পরাবি, তোর সব পাপ মুছে যাবে। আর আজ সেই দিন এসে গেছে প্রভু, সেই দিন এসে গেছে আজ। আমার জন্ম সফল হয়ে গেছে প্রভু, আমার জন্ম সফল হয়ে গেছে। কাকা, যতদিন আমি এই মথুরায় আছি ততদিন আমি আপনার হাতের বানানো মালা পরব। বলো সবাই বলো জয় নন্দলাল বলো, বলো সবাই বলো জয় যশোদালাল বলো। आज समय लाया युग द्वापर, आज समय लाया युग द्वापर, चले हैं कान्हा धर्म के पथ पर, आज समय लाया युग द्वापर, छोड़ चले हैं प्रभु वृंदावन, कर रहे हैं मथुरा में आगमन, स्वागत कर मथुरा के जन जन, करेंगे कृष्णा कंस का मर्दन, जहाँ कृष्ण वहाँ क्या संकट है, अब तो कंस का अंत निकट है। ভাগ্নে স্বাগত জানাই, ভাগ্নে মথুরা নগরীতে স্বাগত জানাই, ভগবান কংসের ধাম। ভগবান তো আমি সকলের জন্য, তোর জন্য তো কেবল তোর মামা। মামা আর ভাগ্নের এই মিলন সংসার যুগ যুগ ধরে স্মরণ করবে। তিলক তোকে স্বাগত জানানোর জন্য নয়, শেষ বিদায় জানানোর জন্য। আর এই হলো তোর মৃত্যু ফাঁস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।